আজকে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করছে সরকার। সেটা প্রথম রাজনৈতিকভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিকভাবে চেষ্টা নাও যদি ফেল হয়, তাহলে শেষ অস্ত্র যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। এখন রাজনৈতিক চেষ্টাটা কিরকম? ধরুন, বাংলাদেশের বিএনপি বলুন, জামাত বলুন, সবাই কিন্তু তলায় তলায় ভারতের সঙ্গে যোগাযোগটা রাখছে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রণয় ভার্মা, তিনি গিয়ে জামায়াতের সঙ্গে দেখা করেছিলেন, জামায়াতের আমিরের সঙ্গে। আপনাদের কাগজেও বেরিয়েছিল। জামায়াত কিন্তু এখানেও ভারতবর্ষ প্রতিনিধি দল পাঠিয়েছিল। এখন বিএনপি যে এইটা করতে পারে, সেটা কিন্তু ভারতবর্ষের একটা আন্দাজের মধ্যে ছিল যে বিএনপি ক্ষমতায় বসে চোখ উল্টে দিতে পারে। এখন জামায়াত হচ্ছে দ্বিতীয় বিরোধী শক্তি, হলো জামায়াতই আসল কন্ট্রোল করছে বিএনপিকে। এখন এই জামায়াতকে যদি বাগে আনা যায় রাজনৈতিকভাবে, তাহলে একটা সলিউশন বেরোতে পারে। আপনাদের মনে থাকতে পারে যে যখন সংসদে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যখন প্রস্তাবটা উঠলো, সালাউদ্দিন তুললেন, তখন জামায়াত কিন্তু তাদের প্রতিবাদটা রেজিস্টার করে রেখে দিয়েছিল। রেজিস্টার করা এই কারণে যে ভারতকে একটা বার্তা দেওয়া, আমরা যেটা বলে এসেছিলাম দিল্লিতে, যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এই প্রস্তাবে সায় দিলাম না। আমরা বলেছিলাম যে এর জন্য আরো একটু সময় দরকার। এগুলো সবই আপনাদের জানা, আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন 2026 সালের ডিসেম্বরের মধ্যে কেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন। অনেকেই লিখেছেন কোন সালে, ব্যঙ্গ করে। এই বছরই, অনন্তকাল তো ডিসেম্বর হতে পারে না, এই বছরই। তার কারণ হচ্ছে দীর্ঘদিন একটা জায়গায় বন্দি থেকে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁপিয়ে উঠেছেন। তার এই বদ্ধ জীবন তাকে আরো মানসিকভাবে অস্থির করে তুলছে, সেটা ভারত বুঝতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার বয়স হয়েছে। এই বয়সে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, মানুষের শরীর বলা যায় না, তাহলে পুরো দায়টা এসে পড়বে কার উপরে? ভারতের উপরে। ফলে ভারত এই অবস্থায় কোন রকম রিস্ক নিতে চাইছে না। যা করো তাড়াতাড়ি করো, এবছরের মধ্যেই করো, ওই সেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। মানে তার জ্ঞাতার্থেই সমস্ত কিছু হচ্ছে। এখন জামায়াতেই যে নরম মনোভাব, কারণ জামায়াত জানে দেশ চালাতে গেলে ভারতবর্ষ ছাড়া গতি নেই। জামায়াত তার জন্য তার যে কর্মীদের আছে, তারা এই ভারত বিরোধী যে বক্তব্যগুলো আছে, সেগুলোই কিন্তু অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে। ভারতের কথা শুনে যে দুটো রকম কাজ চলবে না, এক আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আরেক দিকে আপনার ভারত বিরোধিতা বক্তব্য রাখবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। একই রেল লাইনে দুটো গাড়ি চলতে পারে না, একটা উল্টোমুখী আর একটা সিধেমুখী গাড়ি দুটো একটা লাইনে চলতে পারে না। ফলে আপনাদের এই বিরোধিতা থেকে সরে আসতে হবে। জামায়াত কিন্তু কথা রেখেছে। এবং আমাদের যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তার সঙ্গে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে জামায়াতের আমির নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার মানে বাংলাদেশে ফেরার পথ, ভারতবর্ষ থেকে ফেরার পথ,
তারা মসৃণ করার জন্য যা যা করার তারা করবেন। তাদের সব কর্মী বিএনপি পাশে না থাকলেও তাদের সব কর্মীরা থাকবে। এর জন্য কি হচ্ছে, এখন প্রণয় বার্মাকে সরিয়ে সেখানে আপাতত একজন অন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে। দুজনের নাম শোনা যাচ্ছে, আরিফ মোহাম্মদ খান এবং এমজে আকবর। আরিফ মোহাম্মদ খানকে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একসময় কংগ্রেসে ছিলেন, চূড়ান্ত হিন্দুত্ববাদী এবং মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তার একটা নীতি আছে, আমি দল ভেঙে আমি অন্য দলে যাব না, আমি একা একাই থাকবো, রাজনীতি ছেড়ে দেবো। তাকে একটা রাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন রাজ্যের রাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয়েছিল, তো ভুলে গেছি সেটা, না রাজ্যপাল করা, কোন রাজ্যের একটা রাজ্যপাল করা হয়েছিল। আর এমজে আকবর হচ্ছেন একজন কলামিস্ট, সাংবাদিক, লেখক এবং বুদ্ধিজীবী। এই এমজে আকবরের অধীনে কিন্তু আমি কাজ করেছি। অত্যন্ত পণ্ডিত মানুষ, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সব কটা দিয়ে তিনি সাবলীল এবং লিখতে ও পড়তে দুটোই পারেন। আপনি যে ভাষায় তার সঙ্গে কথা বলবেন উনি সে ভাষাতেই তাকে জবাব দেবেন এবং অত্যন্ত বিনয়ী এবং প্রত্যেকটা মানুষের প্রতি তিনি শ্রদ্ধাশীল। এই দুজনের মধ্যে একজনকে আপাতত বাছার কাজ চলছে। এছাড়া এই পথ যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে এখন পৃথিবীর যা অবস্থা এবং ইরান যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি বলেছিলাম না হনুমানের লেজে আগুন দেবেন না। হনুমান কিন্তু লঙ্কা ছাড়খাড় করে দিয়েছিল, আর ইরান কি করলো, পুরো মধ্যপ্রাচ্য ছাড়খাড় করে দিল। এখন অনেক চুক্তির কথা শোনা যাচ্ছে, শান্তি সমঝোতার কথা শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কোনো শান্তি সমঝোতা এখানে কাজ করবে না। আমেরিকাকে গ্যারান্টি দিতে হবে, যতক্ষণ না আমেরিকা গ্যারান্টি দিচ্ছে যে তারা দ্বিতীয়বার হামলার চক্রান্ত করবে না এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাবে না, ততদিন পর্যন্ত ইরান কিন্তু থামবে না। আর ইরান জয় করা অত সহজ নয়, প্রথম দিন থেকে আমি বলে আসছি, আপনারা সাক্ষী। তারই প্রতিফলন এখন দেখতে যাচ্ছেন। ঠিক আছে, এখন বাংলাদেশের খবরে ফিরি। এখন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের হাতে। ভারতীয় জাহাজগুলো ভারতীয় রণতরী দিয়ে নিয়ে আসা হচ্ছে, দুটো করে রণতরী যাচ্ছে এবং সাবমেরিন যাচ্ছে, তার আগে এক একটা করে জাহাজ নিয়ে আসছে। বাংলাদেশের জাহাজকে নাকি ছাড়বে বলে একটা কথা বলেছিলেন ইরানের রাষ্ট্রদূত, সেই নিয়ে বাংলাদেশ খুব লাফালাফি করেছিল। আলটিমেটলি কিন্তু একটা জাহাজও বাংলাদেশে ছাড়েনি আর ছাড়বেও না। অতএব ভারতবর্ষের কাছে মানে তেল এবং গ্যাসের সম্ভারটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই যেমন আমি গতকালকে আমার গ্যাস বুকিং করলাম, আমার কাছে রিসিপ্ট চলে এলো বা SMS চলে এলো, 7 দিনের মধ্যে আমার সিলিন্ডার আমি পেয়ে যাব। 7 দিন মানে সেটা 6 দিন হবে, 8 দিন হবে না। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গ্যাসের সমস্যা অনেকটাই হাল হয়েছে। কাগজে নানান রকম খবর বেরোয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা সাক্ষী আমি থেকেছি সেটা হচ্ছে গ্যাস আমি চাইলাম এবং গ্যাস আমি সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে পেয়ে যাব, এরকম অ্যাসুরেন্স আমাকে SMS মাধ্যম মানে ডিলার তিনি আমায় পাঠিয়ে দিলেন। এখন বাংলাদেশের যা ভূমিগত অবস্থা, তাতে ভারত ছাড়া কিন্তু বাংলাদেশের পথ নেই। ওই যতই জোর খাটান, প্রেশার ট্যাকটিক করুন,
ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের নড়বার জায়গা নেই। ভারতবর্ষের হাতে জল রয়েছে, খাদ্য রয়েছে, তেল রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ভিসা ব্যবস্থা রয়েছে, সবকিছুই ভারতের হাতে। তাহলে বিএনপির এই যে চ্যাংড়ামো যেটা হচ্ছে তারেক রহমানের, সেই চ্যাংড়ামোর ফল বিএনপি পাবে। এই কারণে আমি বলছি বিএনপি পাবে। তারেকের উইকেট খুব তাড়াতাড়ি যাবে, এবং কিভাবে যাবে উইকেট, কোন পন্থায় যাবে, সেটা আমি আগামীকাল বলবো। একদিনে তো সব বলবো না, আগামীকাল সব বলবো। এখন এই যে ব্যবস্থা, যেটা রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করা হচ্ছে তার দেশে ফেরানোর, জামায়াতের হেল্প নিয়ে, সেটা যদি মানে ফেল করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। আর অর্থনৈতিক অবরোধ এমন তৈরি করা হবে যাতে বাংলাদেশে দুর্ভিক্ষ আরো তাড়াতাড়ি নেমে আসে। হয়তো আপনাদের অনেক কষ্ট হবে, আপনারা অনেকেই লেখেন সব বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। আর সব বন্ধ করে দিলে দুদিন বা যখন না খেয়ে থাকবেন না, তখন দেখবেন যে আপনারা বলবেন যে খাবার দিন, খাবার দিন। আর নইলে পরে এসে আমাদের বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে ঢুকতে দিন, 71 সালের মতো অবস্থা হবে। ভারতবর্ষ সেটা চাইছে না। ভারতবর্ষ চাইছে কূটনৈতিক হাল একটা বার করে ঠান্ডাভাবে পরিস্থিতিকে হাতের মধ্যে রেখে তাকে দেশে ফেরানো। এখন সেই প্রসেসটা অনেকটা এগিয়েছে। এই যে আমি কথাগুলো বলছি, প্রত্যেক কথা কিন্তু কাগজেই বেরিয়েছে, আপনাদের কাগজেও বেরিয়েছে। এই যে কে কে কার কার নাম শোনা যাচ্ছে রাষ্ট্রদূত হিসেবে, আপনাদের কাগজও নিশ্চয়ই বেরিয়েছে। তারাও সব খবর রাখেন। আপনাদের কাগজ যে খুব একটা ফেলে দেওয়ার মতো কাগজ তা নয়। যথেষ্ট বুদ্ধিমান সাংবাদিক সেখানে রয়েছেন, এবং তাদের লেখনির ধারও কিন্তু অত্যন্ত বেশি, মানে কোনো অংশে কম নয়। তাই বলছি তাদেরকে একদিন চেপে রাখা হয়েছিল, এখন তারা কিন্তু ধীরে 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 সমস্তটা বলতে শুরু করেছেন। খবর তাদের গায়ে ছিল, কিছু খবর পরবর্তীকালে আস্তে আস্তে মুখ খুলছে, লোকে জানতে পারছে, জেনে। এই যে আমায় যে আপনারা প্রশ্ন করেন, আপনি কোথায়, আপনি কি ওখানে ছিলেন? আপনাদের সাংবাদিকরা যখন খবরগুলো বার করে, তখন কি সাংবাদিককে জিজ্ঞেস করেন আপনি কি ওই টেবিলের তলায় ছিলেন? তার কাজ হচ্ছে খবর বার করা। সে যেমন খবর বার করে, আমিও তেমনি খবর বার করি। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এই বছরের ডিসেম্বরের মধ্যে বা তারও আগে হতে পারে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি প্রতিদিন আপনাদের আপডেট দেব, প্রতিদিনই আপডেট দেব। হয়তো প্রতিদিন হবে না, দু একদিন অন্তর অন্তর হয়তো আপডেট যখন হবে তখন আমি দেব। কিন্তু শেখ হাসিনা দেশে এবছর ফিরছেনই, এটা একেবারে নিশ্চিত ধরে রেখে দিন। এবং সেখান থেকেই তার নতুন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, যেখানে বিএনপিকে বাধ্য হয়ে এই সমস্ত ব্যবস্থা গিলতে হবে। কারণ তারেক রহমান আর তার সিংহাসনে থাকতে পারছেন না। তারেক রহমানকে ওই সিংহাসন পরিত্যাগ করে দেশত্যাগ করতে হবে। কারণ 10টি পয়েন্টে তিনি এগ্রি করেছিলেন, সেই 10টি পয়েন্ট থেকে তিনি পুরো বুক ফিরিয়ে নিয়েছেন এবং ভারতকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ভারত দ্বিতীয়বার সুযোগ দেয়, আমি বলেছিলাম আপনাদের, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যদি আপনি করেন, আপনি শত্রুর তালিকায় পড়ে গেলেন। আজ শত্রুর তালিকায় যে পড়ে, সে কিন্তু জীবনে আর ভারতের বন্ধু হয় না। যেমন আমি বলেছিলাম, আমেরিকা 54 বছর লেগে গেছিল ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে। এই যে ঘটনাটাও ট্রাম্প করলেন, এবার 108 বছর লাগবে আবার আমেরিকা ভারত কাছাকাছি আসতে। যে সরকারি এখানে আসুক, বিজেপি একদিন যাবে, অন্য দল আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই হয়। যে সরকারি আসুক, নীতির কিন্তু বদল হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সাবধানে থাকবেন এবং শেখ হাসিনার দেশে ফেরার ওয়েট করবেন শান্তভাবে, কোনো অশান্তি করবেন না।